মধ্য কলকাতা অঞ্চলে সকলের খুব চেনা একটা জায়গা ওয়েলিংটন স্কোয়ার, বা যার এখনকার নাম রাজা সুবোধ মল্লিক স্কোয়ার। এই ওয়েলিংটন স্কোয়ারের ঠিক পেছনে, যেখানে ক্রিক রয়েছে মিশেছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার রোডে, সেখানে চোখে পড়ে একটা ভাঙাচোরা লাল রঙা প্রকাণ্ড বাড়ি। দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসা গাছের শেকড়, বিশাল প্রশস্ত উঠোনে আগাছার জঙ্গল, ভাঙা জানলার ফাঁকে আবর্জনা স্তূপ। দূর থেকে অনেকেই এই বাড়িটিকে নিছক এক পুরো বাড়ি ভেবে পাশ কাটিয়ে যায়। আর আজ তাই নিতান্ত অবহেলায় দিন কাটছে একসময় ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতমই আঁতুল ঘরটি। কলকাতার গল্পকথার এবারের পর্বের বিষয় রাজা সুবোধচন্দ্র মল্লিকেরই বসত বাড়িটি। রাজা সুবোধ মল্লিকের পরিচয় জানতে হলে আমাদের পৌঁছে যেতে হবে 19 শতকের মাঝামাঝি সময়ের কলকাতার পটলডাঙ্গা অঞ্চলে। সেই সময় বসু মল্লিক পরিবার ছিল এই অঞ্চলের অন্যতম বিত্তশালী পরিবার। মূলত রাধানাথ বসু মল্লিকের সাহেবী জাহাজ কোম্পানির ব্যবসা ও ড্রাইডক পত্তনের হাত ধরেই ধীরে ধীরে বসু মল্লিক পরিবারে শ্রীবৃদ্ধি হয়। পটলডাঙ্গার এই বসু মল্লিক পরিবারই 1879 সালে জন্ম নেন সুবোধচন্দ্র মল্লিক। যদিও তার জন্মের 2 বছরের মধ্যেই বাবা প্রবোধচন্দ্র মল্লিক পৈতৃক ভিটে ছেড়ে উঠে আসেন 12 নম্বর ওয়েলিংটন স্কোয়ারের এই প্রাসাদের মতন বাড়িটিতে। তবে সেই যুগে বসু মল্লিকরা কলকাতার অন্যতম শিক্ষিত ও বর্ধিষ্ণু পরিবার হলেও কোনো রাজ পরিবার ছিলেন না, ছিল না তাদের কোনো রাজত্ব। তাহলে সুবোধ মল্লিক রাজা হলেন কি করে? এবার আসি সেই প্রসঙ্গে। প্রথমে সেন্ট জেভিয়ার স্কুল ও পরে প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্র সুবোধ মল্লিক কলকাতায় পড়াশোনার পাঠ শেষ করে 1900 সালে কেমব্রিজে যান আইন পড়বার জন্য। কিন্তু 1 বছরের মধ্যেই পারিবারিক কারণে পড়া অসমাপ্ত রেখে তিনি ফিরে আসেন দেশে এবং যোগ দেন সক্রিয় স্বাধীনতা সংগ্রামে। জনমানসে বৈপ্লবিক চিন্তার বীজ ছড়িয়ে দিতে তিনি নিজেই খরচায় প্রকাশ করেন বন্দে মাতরম পত্রিকা। এই ওয়েলিংটন স্কোয়ারের বাড়িতেই শ্রী অরবিন্দ তখন বাংলায় স্বদেশী আন্দোলন গড়ে তোলবার জন্য অতিথি হয়ে রয়েছেন। কাজেই রাজা সুবোধের অনুরোধে তিনি হলেন কাগজের সম্পাদক। পরবর্তীকালে যখন গোটা কলকাতা জুড়ে রবীন্দ্রনাথের নেতৃত্বে সংগঠিত হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তখন সেই আন্দোলনে গর্ভগৃহে পরিণত হয়েছিল রাজা সুবোধ মল্লিকের এই বাড়িটি। তখন শ্রী অরবিন্দের উপস্থিতিতে একাধিক গোপন বৈঠকে যোগ দেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। এরপর যখন ছাত্র আন্দোলনকে আটকাতে ইংরেজরা কুখ্যাত কার্লাইল সার্কুলার জারি করে, তখন রাজা সুবোধ এগিয়ে আসেন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার কাজে। ইতিমধ্যে এই সার্কুলারের ফলে কলেজ স্কোয়ার বা গোলদিঘির ধারে থাকা ইংরেজদের কলকাতা বিশ্ববিদ্যালয় তখন ছাত্র সমাজের চোখে হয়ে উঠেছে গোলদিঘির গোলামখানা। এমন এক পরিস্থিতিতে 1905 সালের 9 নভেম্বর রাজা সুবোধ মল্লিক ঘোষণা করেন এক বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় শিক্ষা পরিষদ, আর তার প্রতিষ্ঠার খাতে তিনি দান করলেন নগদ 1 লক্ষ টাকা। তাঁর এই নিঃস্বার্থ দানে মুগ্ধ হয়ে সাধারণ মানুষ এদিন তাকে রাজা উপাধিতে ভূষিত করে। এই জাতীয় শিক্ষা পরিষদের অধীনেই 1906 সালে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল ন্যাশনাল কলেজ, যা এখনকার যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর আজ তাই এই বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাটি রাজা এস.সি. মল্লিক রোড নামে পরিচিত। রাজা সুবোধ মল্লিকের জীবনে বেশ কিছুটা পরিবর্তন আসে কিংসফোর্ড মামলায় বিনা বিচারে জেলবন্দি থাকার পর। সক্রিয় রাজনীতি থেকে সরে এসে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি শুরু করেন বীমার কাজ, যার নাম দেওয়া হয় লাইট অফ এশিয়া। আর এতেই শুরু হয় অর্থ সংকট। এমনকি ঋণ মেটানোর জন্য ওয়েলিংটন স্কোয়ারের এই বাড়িটিকেও ভাই নীরদ মল্লিককে বিক্রি করে দিতে হয়। 1920 সালে মাত্র 41 বছর বয়সে রাজা সুবোধ মল্লিক মারা গেলে তার বংশধরেরা এই ঐতিহাসিক বাড়িটি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করে দেয়। কিন্তু আইনি কারণে ও সংরক্ষণের অভাবে রাজা সুবোধ মল্লিকের সেই বাড়ি আজ কেবল কলকাতার বুকে এক বিপজ্জনক বাড়ি হিসেবেই পরিচিত। জানাতে ভুলবেন না কেমন লাগলো রাজা সুবোধ মল্লিককে নিয়ে আমাদের এই ছোট্ট উপস্থাপনা। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে হলে সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা চ্যানেলের। ধন্যবাদ।